রাষ্ট্রপতির ভবন বা রাষ্ট্রপতি বাংলাদেশে দলীয় হওয়া উচিত না। এবং যদি সরকার এভাবে দলীয় রাষ্ট্রপতি নিয়োগ দিতে থাকে, যেইভাবে হলো শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে আনি নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে, তাহলে যে রাষ্ট্রপতির যে পদটা হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। যদি এই কলঙ্কজনক অধ্যায় চলতে থাকে, আমরা একটা সময় দাবি তুলব যে রাষ্ট্রপতি হলো ডিরেক্ট ভোটিংয়ের মাধ্যমে হতে হবে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতি কোনো গরিব পরিবারের হইতে পারবে না। আপনার সংবিধান যে সিস্টেম সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগটা পার্লামেন্টে যারা আছেন তারা নিয়োগ করবেন, কিন্তু রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে চলবেন। এখন আমরা দুইটা বক্তব্য পেয়েছি। রাষ্ট্রপতির নিয়োগের ভার কে হবেন, স্থায়ী কমিটির একটা মিটিং বসলো, সেখানে আবার একজনের কাছে ন্যস্ত করা হলো। তাহলে পুরা বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে একজনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি হলো নিয়োগ দেওয়া। তাহলে পুরো যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, পার্লামেন্ট, পুরা মানুষ, তাহলে তাদের কি প্রয়োজন? ফলত এটা আনডেমোক্রেটিক, এটা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের এখনো লড়াই, সেটা হলো সংস্কার। জুলাই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি যতই কথা বলুক না কেন, এটা বাস্তবায়ন করব না, সেই পথ আমরা বিএনপিকে দিব না। তারা সংশোধন কমিটি বানিয়েছে, বিরোধী দলকে ধন্যবাদ যে তারা সেটাতে অংশগ্রহণ করে না। এটা ঐতিহাসিক একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। এবং যেহেতু এটা সংসদে হয় নাই, তারা সংশোধনী কমিটি বানিয়েছে, ফলত আমাদের এই লড়াইটা এখন রাজপথে চলে এসেছে। রাজপথে ইনশাল্লাহ আমরা সংসদের সামনে উপস্থিত হব। যেদিন উপস্থিত হব ওই দিনে বাংলাদেশে ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই সনদ কেন বাস্তবায়ন করতে হবে? প্রধানমন্ত্রীর খায়েশ হয়েছে, 10 বছর দেওয়া হয়েছে, ওনার 15 বছর থাকার খায়েশ হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া, সেটা উনি স্বচ্ছ প্রক্রিয়া বিশ্বাস করেন না। আমরা বলেছিলাম যে গত 17 বছরে শুধু বিএনপি অথবা জামাতের নেতাকর্মী হওয়ার কারণে কেউ বিচারালয়ে গিয়ে বিচার পায়নি। আমরা এটা আর নতুন করে দেখতে চাই না। সেই জন্য আমরা বলেছিলাম আলাদা সেক্রেটারিয়েট কমিটি করতে হবে, সেক্রেটারিয়েট বিল্ডিং থাকতে হবে বিচারালয়ে। সেটা করাও হয়েছিল, কিন্তু বিএনপি সরকার এসে বাতিল করেছে। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। কারণ তারেক রহমান যিনি বলেছেন যে জনগণের ভোটে উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, এই ভোট একটা ভোট ছিল না, 2টা ভোটে হয়েছেন। ফলত একটা ভোট মানবেন আরেকটা মানবেন না, এই সুবিধা আপনাকে অত দেওয়া হবে না। যেটা সত্যি বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, আপনাকে ওইটা মানতে হবে। যদি না মানেন, তাহলে যেই গদি জনগণের, সেই জনগণের গদি জনগণ ফেরত নিয়ে নেবে। অনেকেই সরকারি অফিসে বসেছে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী গদিতে বসেই মনে করা শুরু করছে এটা আমার গদি। এই গদিতে অনেক লোক গিয়েছে এসেছে, গদিটা হলো ক্ষণস্থায়ী। এই গদি বাংলাদেশের জনগণের। ফলত বাংলাদেশের জনগণের গদিতে যারা বসবে, বাংলাদেশের জনগণের পক্ষেই থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের সবচেয়ে বড় লড়াই, সেটা হলো আমাদের ভাইদের বিচার। আমি প্রায় এই যে গ্রামে গঞ্জে গিয়েছিলাম, গত 20 থেকে 20 দিন গ্রামে গঞ্জে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি। ডিরেক্টলি প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের সাথে হলো পথসভা করেছি। বিভিন্ন জায়গায় হলো আওয়ামী লীগের লোক ঘোরাফেরা করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কিভাবে বের হয়েছে। বললো যদি কেউ ছাত্রদের খুন করে, তার মার্কেট ভ্যালু বাইরে যায়। ওসি এবং ওইখানের স্থানীয় নেতারা বসে 5 লক্ষ টাকা দিলে মুক্তি পাওয়া যায়। ওসির রুমে বসে ওই দলের নেতা এবং ওসি বৈশা, ওসি বলে 2 লাখ টাকা রাখি, ওই নেতা নেয় 3 লাখ টাকা, বলছে তারে ছাইড়া দেন। এরকম পুরা বাংলাদেশে যারা আমাদেরকে খুন করেছিল, খুনের মহাযজ্ঞ চালিয়েছিল, তাদেরকে হলো মুক্তি দেওয়া হয়েছে। এবং তারা এলাকায় গিয়ে যারা রাজপথে নেমেছিল তাদেরকে ধমক দিচ্ছে, তাদের ফ্যামিলিকে ধমক দিচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আর যারা সিনিয়র নেতৃবৃন্দ, তাদের তো কথা বাদে দিলাম। আপনি দেখেন সাবের হোসেন চৌধুরী এখনও বাহিরে কেন? কারা মুক্তি দিয়েছে? আমরা এখনো চুপ করে আছি। বিএনপিতে যারা এখন বড় বড় মন্ত্রী, তারা ওই সময় আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীর জন্য হলো লবিং করেছিলেন আমাদের কাছে। সো ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, আমরা সেই সময় বলেছিলাম 1 টাকাও ছাড় দেওয়া যাবে না। যদি যারা আমাদের কোনো খুনিকে ছাড় দেওয়া হয়,
তাহলে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় এসে তাদের বিচার করব। আগাগোড়া যেই কথাটা, তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট শুরু হয়েছে, ব্যাংকে টাকা নাই, দলীয় সন্ত্রাস চলতেছে পুরা দেশের মধ্যে। ওইদিকে মোদি যেভাবে কথা বলেন সেইভাবে হলো বাংলাদেশে কথার প্রতিধ্বনি ফেরত পাচ্ছি। অনেকেই বলেন যে দেশে নাকি ফেসিবাদী আসা শুরু করেছে, আবারই কেউ কেউ বলেন 5 মাসে আসে কিভাবে। ফেসিবাদী তো আসে নাই, ফেসিবাদ তো আগেই রয়েছে, সেটার উপরে তারেক রহমান বসেছেন। আগে এই ফেসিবাদের চেয়ারে শেখ হাসিনা ছিলেন, কথা ছিল ফেসিবাদের চেহারাটা বাদ যাবে, চেয়ারও বাদ যাবে, সিস্টেমটা পরিবর্তন হয়ে গণতান্ত্রিক হবে। তারেক রহমান ওই পথে গেলেন না, গেলেন সন্ত্রাসের পথে। সন্ত্রাসের জন্য বাংলাদেশ প্রস্তুত না। ইনশাল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো, যুদ্ধ করব, দুইটা হয়, জেলে যাব বা কবরে যাব, কিন্তু কারোর সাথে নেগোসিয়েটও হবে না, কারোর সামনে মাথা নত হবে না। এটা আজাদির বাংলাদেশ, উসমান হাদির বাংলাদেশ। সবাই দোয়া করবে। আমাদের কয়েকটি লড়াই আছে। 1 নম্বর লড়াই হলো আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এই গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাটা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা শুরু করেছিলাম, কিন্তু গত নির্বাচনে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাটা ব্যাহত হয়েছে। সেই ব্যাহতর জায়গা থেকে আগামী স্থানীয় যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা গণতান্ত্রিক জায়গাটা নিশ্চিত করতে চাই। তো নিশ্চিত করার জায়গাটা আমরা হোঁচট খেয়েছি। আপনারা জানেন যে বিএনপির যে নির্বাচনী একটা টিম ছিল বা কমিটি ছিল, সেখানে একজন শামসুল আলম নামে একজন ব্যক্তি ছিলেন। উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, ওই কমিটিতে বিএনপিতে যোগ দিয়েছেন, কাজ করেছেন। সরকার তাকে অতিরিক্ত সচিব পদে আবার নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটাতে নিরপেক্ষতা বজায় রাখতে হয়। সরকার যে নগ্নভাবে নিয়োগটা দিয়েছে, এইভাবে নিয়োগ হলে হাসিনার আমলও হয় নাই। এবং সরকার চিন্তা করছে যে 3 বছর পরে অথবা 5 ইয়ার্স পরে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। উনি ওই সময় যাতে সচিব থেকে একটা নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে আরেকটা হলো আমি নির্বাচন করতে পারে। ফলত গত 17 বছর তারা যেই গণতন্ত্রের কথাটা মুখে উচ্চারণ করেছে, এটা একটা ভুয়া জিনিস ছিল। তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা একনায়কতন্ত্র চায় এবং একটা ফেসিবাদী কাঠামোর মধ্যেই থাকতে চায়। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা এই সংসদে শুরুতেই বলেছিলাম চুপ্পুকে বাদ দেওয়ার জন্য, কিন্তু তারা দেয়নি। 5 মাস পরে এখন কথা হচ্ছে, তাহলে তারা চিন্তা করছে নেক্সট যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জায়গায় নির্বাচন কমিশনে যাদের নিয়োগ মেলা বিধান অনুযায়ী সেখানে রাষ্ট্রপতির জায়গাটা থাকে। আবার যদি আমরা আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হয়, সেখানেও রাষ্ট্রপতির হলে ভোটিং পাওয়ার আছে। ফলত নিজেদের ভোটিং পাওয়ারটা নিশ্চিত করার জন্য একজন দলীয় রাষ্ট্রপতিকে তারা বিবেচনা করছে। খুব অল্প দিন আগেই ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অ্যান্ডি বার্নহাম। উনি প্রথম বক্তৃতা দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং উনি আই হ্যাভ এ প্ল্যানের একটা ছোট্ট ব্যাখ্যাও দিয়েছেন। বিদ্যমান সামাজিক যে সমস্যাগুলো আছে, বিশেষ করে মানুষের জীবনযাত্রা, মানুষের চলাফেরার স্বাধীনতা, আবাসন সমস্যা এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনের জন্য যে বিষয়গুলো উল্লেখযোগ্য সেগুলো উনি বলেছেন। পাশাপাশি উনি বলেছেন আগামী 10 বছরে আমার সেই প্ল্যানটা ধাপে ধাপে আমি প্রকাশ করব এবং এই ইংল্যান্ডে মানুষের জন্য সেটা বাস্তবায়ন করব। আমরাও কিন্তু এমন একটা স্লোগান শুনেছিলাম প্রায় 2 বছর আগে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা আসলেও যদি ব্যাখ্যা আমরা দেখি নাই, কিন্তু এখন যেন আমার মনে হচ্ছে সেই প্ল্যানটা এখন কোথায় যাচ্ছে। সেই প্ল্যানটা কি জুলাইয়ের মধ্যে আছে? আমরা পরিষ্কার বলতে পারি সেই প্ল্যান এখন আর জুলাইয়ের মধ্যে নাই। সেই প্ল্যান আস্তে আস্তে ফেসিবাদের দিকে চলে যাচ্ছে। এই ফেসিবাদের জন্মদাতা এবং যিনি 1919 সালে এই ফেসিজমের উপরে আন্দোলন করে ন্যাশনাল ফেসিস্ট পার্টি জন্ম দিয়েছিলেন, সে বেনিতো মুসলিনি, এবং 21 বছর উনি ফেসিবাদ কি সেটা প্রতিষ্ঠিত করেছিলেন ইটালিতে। আর সেই ফেসিবাদের মূল কথা ছিল
আপনার উগ্র জাতীয়তাবাদ, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা হীন একটা সমাজ এবং সামরিক শক্তি সেখানে প্রকাশ করা। আর সেই ফেসিবাদ এখন পর্যায়ক্রমে সারা বিশ্বে সেটা প্রচলিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখছি, আমরা নিকট অতীতে যে ফেসিবাদ, এই জুলাই ফেসিবাদ থেকে উদ্ধার করেছিল, এখন আবার সে একইভাবে সেই ফেসিবাদের যে উপাদানগুলো আমরা এক এক করে দেখছি। আমরা দেখছি সংসদে বিধিমালার বিপরীতে গিয়ে সংসদে আইন পাস করা হচ্ছে। আমরা দেখছি মত প্রকাশের স্বাধীনতাকে চুটি চেপে ধরার জন্য সাইবার সুরক্ষা আইন নতুন করে আপনার আইন প্রণয়ন করা হচ্ছে, যেখানে 4টা শব্দকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই অপরাধগুলো হলো হেয় প্রতিপন্ন করা, গুজব, মানহানি। এই বিষয়গুলো যখন সাইবার প্রতিরক্ষায় অপরাধ হিসাবে আসবে, তখন এই সেই 18 সনের যে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, তার চেয়ে আরও কঠিনভাবে আপনি আমার ত্রুটি ধরা হবে, যেটা ফেসিবাদের একটা মূলনীতি। আজকে বিরোধী মতকে তারা কোনোভাবেই গ্রহণ করতে পারছে না। সেই বিরোধী মতকে তারা রাস্তায় বৃষ্টিতে পানিতে বসে তাদেরকে নির্যাতন করছে। আজকে চোখ উপড়ে ফেলা হচ্ছে। আজকে রাজনৈতিকভাবে আর সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই করেছিল, সেই জুলাই বাস্তবায়নের জন্য যেখানে মানুষ বারবার হাজারি করছে, আসুন আপনি যেভাবে ভুল পথে আমাদের নিয়ে যাচ্ছেন, সেই ভুল পথে কখনো ডেস্টিনেশন খুঁজে আপনি পাবেন না বলার পরেও আমাদের বর্তমান সরকার আমাদেরকে সেই ভুল পথেই নিয়ে যাচ্ছে। সংস্কার তারা বুঝে না, তারা সংশোধন করে অতীতের মতো যে সংশোধন আমাদের রাষ্ট্রের জন্য, জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনে নাই, একই পন্থায় তারা আগাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো আবার ফেসিবাদ কায়েম করা, এদেশ থেকে বিরোধী মতকে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করা, একদলীয় শাসন প্রতিষ্ঠা করা, এক ব্যক্তির মত প্রতিষ্ঠা করা এবং মানুষের আকাঙ্ক্ষাকে তুচ্ছ মনে করে নিজের মতে সামনে এগিয়ে যাওয়া। তা আমার মনে হয় সরকার ভুল করছে। আজকে যেখানে ককরোচ বলার পরে একটা বৃহত্তর দেশ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, কয়েকদিন আগেও ফার্মের মুরগি বলার পরে যদি আজকে বিরোধী দল দেশপ্রেমিক না হতো, সেই আন্দোলনের মাধ্যমেই এই সরকারের বিদ নামানোর একটা সুযোগ এসেছিল। আমরা যেহেতু দেশপ্রেমিক, এই বিরোধী দলের নেতা এই বিষয়টাকে আমলে নেন নাই, কোনো ধরনের প্রশ্রয় দেন নাই। যদি বিরোধী দল থেকে সেই প্রশ্রয় দেওয়া হতো, এই ফার্মের মুরগি এই সরকারকে উচ্ছেদ করার জন্য যথেষ্ট ছিল। আমার মনে হয় বর্তমান সরকার বিষয়টাকে অনুধাবন করবেন। আপনি অনেক বড় আগুন নিয়ে খেলছেন, এই আগুনে বাংলাদেশের মানুষ পুড়বে না, হয়তোবা কিছু জীবন দিতে হবে, কিন্তু এই আগুনে আপনারাই পুড়বেন। এই বিএনপি আগুনে জ্বলে চুরমার হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই বলবো, আমরা যারা প্রতিজ্ঞা করছি, আজকের যে আলোচনার বিষয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের সকল পেশাজীবী আজকে তারা ঐক্যবদ্ধ এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ। কোনোভাবেই আপনি যে ভুল পথে আমাদের নিচ্ছেন, আমরা সেই পথে যাব না। আমরা জুলাইকে অটুট রাখবো, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশকে একটা নিরাপদ সাধারণ কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।